আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, নিরাপদে আছো। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ তালহা রাশেদ, সহকারী শিক্ষক গণিত, ইবনে তসলিমা নাসির স্কুল অ্যান্ড কলেজ, আঙ্গারিয়া, শরীয়তপুর। পাঠ পরিচিতি। বিষয় সাধারণ গণিত, শ্রেণী নবম ও দশম, অধ্যায় প্রথম। অধ্যায়ের শিরোনাম হল বাস্তব সংখ্যা। লেকচার 3। আজকের পাঠের আলোচ্য বিষয় মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যা। তো আমাদের আজকের পাঠের প্রধান যেই বিষয়টা আমরা আলোচনা করব, প্রমাণ করো যে √3 অমূলদ সংখ্যা। আমরা একটা সংখ্যার অমূলদ সংখ্যা প্রমাণ কিভাবে করে তা শিখব। আজকের লেকচার থেকে শিক্ষার্থীরা যা শিখতে পারবে তা হলো মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যা কি তা বলতে পারবে, √2, √3, √5 যে অমূলদ সংখ্যা তা প্রমাণ করতে পারবে। √3 এবং 4 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে পারবে। তো আমরা সরাসরি আজকের লেকচারে চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা পূর্বের লেকচার 1 এবং লেকচার 2তে মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যার সংজ্ঞা এবং এর গ্রাফিক্যাল ফিগার নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা পুনরায় মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যার সংজ্ঞাটা একটু দেখব। মূলদ সংখ্যার ইংরেজি নাম হচ্ছে রেশনাল নাম্বার। মূলদ সংখ্যা যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল 0 এবং q নট ইকুয়াল 0, এই শর্ত ফিল আপ করলে সেটা হবে আমাদের মূলদ সংখ্যা। যেমন 7/1, তাহলে 7/1 মানে হচ্ছে 7, 7/1 মানে হচ্ছে আমাদের 7। 5/2 = 2.5, 7/6 = 1.166666 ... ইত্যাদি মূলদ সংখ্যা। তাহলে আমরা মূলদ সংখ্যা যদি বলতে চাই, এক কথায় মূলদ সংখ্যার সংজ্ঞা হচ্ছে যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়। প্রধান শর্ত হচ্ছে q নট ইকুয়াল 0, q এর মান 0 হতে পারবে না, সেটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। আর মূলদ সংখ্যার উদাহরণগুলো যদি আমরা খুব সহজে চিহ্নিত করতে পারি, তার শর্টকাট ফরম্যাট হচ্ছে সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে আমরা খুব সহজেই তার উদাহরণ ডিফাইন করতে, পূর্ণ সংখ্যা মানে হচ্ছে 2, 3, 11, 121, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তো আমরা অমূলদ সংখ্যা এর ইংরেজি নাম হচ্ছে ইরেশনাল নাম্বার। অমূলদ সংখ্যা এর ইংরেজি নাম হচ্ছে ইরেশনাল নাম্বার। যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল 0 এবং q নট ইকুয়াল 0, সেই সংখ্যাকে অমূলদ সংখ্যা বলে। তাহলে অমূলদ সংখ্যা বলে ওই সংখ্যাকে যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না। যেমন এর উদাহরণ হচ্ছে √2। √2 এর মান হচ্ছে 1.414213 ... √3 এর মান হচ্ছে 1.73205
ডট 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 √5/2 এর মান হচ্ছে 1.118 ডট 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 ইত্যাদি অমূলদ সংখ্যা। পূর্ণবর্গ নয় এইরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা। তাহলে আমরা অমূলদ সংখ্যার উদাহরণগুলো যদি চিহ্নিত করি সেটা হচ্ছে যে পূর্ণবর্গ নয় এই রকম স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা। কোনো অমূলদ সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসাবে প্রকাশ করা যায় না। কোনো অমূলদ সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসাবে প্রকাশ করা যায় না। এখন আমরা যদি চিন্তা করি মূলদ এবং অমূলদ নিয়ে, মূলদ হতে হলে অবশ্যই p/q আকারে প্রকাশ করতে হবে। তার উদাহরণগুলো যদি চিন্তা করি পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যা। আর অমূলদের যদি চিন্তা করি সকল মূলদ সংখ্যা বাদ দেওয়ার পর যেটা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে অমূলদ সংখ্যাকে আরেকটাভাবে যদি শর্ট ফরম্যাটে যদি শর্টকাট ফরম্যাট যদি মনে রাখি উদাহরণ, সেটা হচ্ছে যে মূলদ সংখ্যা উদাহরণ হবে যে পূর্ণবর্গ নয়। পূর্ণবর্গ মানে যেমন 5কে বর্গ করা যাচ্ছে না, যেমন 4কে 2² এটা কিন্তু পূর্ণবর্গ। তাহলে আলটিমেটলি পূর্ণবর্গ নয় এইরূপ কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল মানে হচ্ছে রুট কিংবা তার ভগ্নাংশ হচ্ছে একটি অমূলদ সংখ্যা। তাহলে আমরা খুব সহজেই মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা কাকে বলে তার উদাহরণ খুব সহজেই যদি আমাদের পরীক্ষায় আসে খুব সহজেই আমরা উত্তর করতে পারব। পূর্ব জ্ঞান যাচাই, একটু স্ক্রিনে যদি একটু লক্ষ্য করো, যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না তাদেরকে কি বলে? যেখানে p, q পূর্ণ সংখ্যা, q ≠ 0। তোমরা সকলেই হয়তো উত্তরটা জানো। তোমরা যারা উত্তরটা জানো প্রত্যেকেই খাতায় লেখো। এর উত্তর হবে যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না তাদেরকে কি বলে? এর উত্তর হবে অমূলদ সংখ্যা। এর উত্তর হবে এটা অমূলদ সংখ্যা। এবার তোমাদের নোট খাতায় একটি অমূলদ সংখ্যা লেখো। তোমরা প্রত্যেক প্রিয় শিক্ষার্থীবৃন্দু তোমরা সকলেই তোমাদের নোট খাতায় একটি অমূলদ সংখ্যা এবং একটি মূলদ সংখ্যা লেখো। বিশেষ করে কোনটা অমূলদ এটা যদি তুমি চিহ্নিত করতে পারো তাহলে মূলদ অটোমেটিক বের হয়ে যাবে। তাহলে অমূলদ সংখ্যাটা তোমরা প্রত্যেকে একটু লেখো। এর উত্তর হবে √2, অমূলদের উত্তর হবে √2, √3, √5, √7, অসংখ্য ডট 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 ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। যদি √4 থাকতো, তোমাদের মনে হয়তো অনেকেরই প্রশ্ন, যদি √4 থাকতো সেটা কী ধরনের সংখ্যা? √4 এটাকে পূর্ণবর্গ করা যায়। যেমন √4কে এরকম লেখা যায় 2² √2²। তাহলে স্কোয়ার আর রুট বর্জন করলে থাকবে শুধু 2, তাহলে এটা পূর্ণ সংখ্যা, এটা হবে আমাদের মূলদ সংখ্যা। তো আজকের পাঠের যে শিরোনাম, আজ আমরা এখন √2 একটি অমূলদ সংখ্যা প্রমাণ দেখব। বাস্তব সংখ্যার মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম। যদি সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে তাহলে এখান থেকে 4 মার্ক প্রশ্ন তোমাদের যে কোনো বোর্ড পরীক্ষায়, তোমাদের হচ্ছে যে সেমিস্টার পরীক্ষা, ক্লাস মডেল টেস্ট, এখান থেকে এই যে কোনো সংখ্যা একটি √3, √5 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করো, এটা প্রায়ই থাকে। তোমরা সকলে একটু মনোযোগ সহকারে দেখো। উপস্থাপন, √3 একটি অমূলদ সংখ্যা, তার প্রমাণের ক্ষেত্রে আমার প্রথম যেটা মনে রাখতে হবে, প্রথম যে পয়েন্টটা মনে রাখতে হবে সেটা হচ্ছে 3 অপেক্ষা ছোট এবং 3 অপেক্ষা বড় পূর্ণবর্গ সংখ্যা লিখি। এমন একটা সংখ্যা নেই যেটা 3-এর থেকে ছোট, অবশ্যই পূর্ণবর্গ। একইভাবে 3-এর থেকে 3 অপেক্ষা বড় একটি পূর্ণবর্গ সংখ্যা লেখো এবং এদের সম্পর্ক প্রতীক দ্বারা প্রকাশ করি। এমন একটা সংখ্যা লেখো যেটা অবশ্যই 3-এর বড় হতে হবে এবং 3-এর ছোট হতে হবে, কিন্তু অবশ্যই পূর্ণবর্গ হতে হবে। তাহলে আমরা যদি এর উত্তরটা লিখি, যেমন 3-এর বড় মানে এটাকে এরকম করে লিখতে পারি 1 3-এর ছোট, 1 3-এর ছোট
একইভাবে 3-এর বড় হচ্ছে 4, তাহলে আমরা এরকম এটাকে সাজিয়ে এর উত্তরটা এইভাবেই লিখতে পারি। 3-এর ছোট মান হচ্ছে 1, 3-এর বড় মান হচ্ছে কত 4, তাহলে 1 স্কোয়ার করলে একই হবে। 4 এরকম লেখা যায় যে 2 স্কোয়ার, 4কে 2 স্কোয়ার, তাহলে এটা একটা পূর্ণবর্গ। তাহলে আমরা খুব সহজেই 3-এর থেকে ছোট এবং 3-এর থেকে বড় দুইটা সংখ্যা আমরা নিয়ে ফেললাম। তাহলে আমরা দেখাইলাম যে ম্যাথমেটিক্যাল ভাষায় গ্রেটার দেন বা লেস দেন কোনটা থেকে বড় এটা আমার জানতে হবে। যেটা ভিতরে থাকে মনে রাখতে হবে, যেটা চিহ্নের ভিতরে থাকে সেটা বড়। যেমন 1 এবং 3কে যদি তোমরা চিন্তা করো, এখানে 1 এবং 3-এর মধ্যে যদি চিন্তা করো, 3 বড় ভিতরে চিহ্নের ভিতরে আছে আর একটা বাইরে আছে, তাহলে এর মানটা কি 1 ছোট 3 বড়। আবার 3 এবং 4-এর মধ্যে যদি চিন্তা করো, তাহলে এখানে আমাদের 4 বড় 3 ছোট, কারণ 4 ভিতরে আছে। সকলের পক্ষে বর্গমূল করা এবং √3 এর মান নিয়ে মন্তব্য করি। সকলের পক্ষের বর্গমূল করো এবং √3 এর মান নিয়ে মন্তব্য করি। এটাকে যদি আমরা টোটাল টার্মটাকে বর্গমূল করি, যেমন 1 স্কোয়ার মানে এর √ প্রত্যেকটাকে যদি আমি বর্গমূল করলে কি হবে? বর্গমূল করলে এর উত্তর হবে প্রত্যেকটা টার্মের উপর আমরা রুট দিব, যেমন √1। আবার একইভাবে √3, একইভাবে √4, যেটা আমাদের আছে সেটাই থাকবে। √1 মানে হচ্ছে 1, তারপর √3, আবার তারপর হচ্ছে কত 2, √4কে করলে আমরা পাবো 2। তাহলে √3 এর মান 1 অপেক্ষা বড়, √3 এর মান 1 অপেক্ষা বড় কিন্তু 2 অপেক্ষা ছোট। তাহলে আমরা উত্তরে প্রথমে আমরা যখন √3 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করব, তাহলে প্রথমের লাইনটা হচ্ছে আমাদের খুঁজতে হবে। আমরা প্রথমে খুঁজে বের করব এমন একটা সংখ্যা যেটা 3-এর ছোট, অবশ্যই পূর্ণবর্গ হতে হবে, এমন একটা সংখ্যা যেটা 3-এর বড় পূর্ণবর্গ হতে হবে। তাহলে 1 এবং 4 নিলাম, তাহলে এখন এটা নেওয়ার পর আমার পরবর্তী কাজ হচ্ছে এই যে মানটা পেলাম এই টোটাল মানটাকে আমি গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন দিয়ে কোনটা কার থেকে বড় সেটা আমরা ডিফাইন করব, চিহ্নিত করব। চিহ্নিত করার পর পরবর্তী কাজ হচ্ছে আমাদের বর্গমূল করতে হবে ওই মানটাকে, পূর্ণবর্গ মানটা। যেমন √1, আবার √3, আবার কত 4। তাহলে এটাকে আমি এরকম করে আমরা কাজ করার পর 1, √3, 2 এরকম রইল। এখন আমি বলতে পারি √1 এবং √3 মধ্যে আমরা বলতে পারি √3 এর মান 1 অপেক্ষা বড়। √3 এর মান অর্থাৎ √3 এর মান 1 অপেক্ষা বড়, কিন্তু যেমন √3 আর 2-2-র মধ্যে ভিতরে যেটা ভিতরে থাকবে সেটা বড়, তাহলে কিন্তু 2 অপেক্ষা ছোট, 2 অপেক্ষা ছোট। তাহলে আমরা খুব সহজেই বলবো যে অর্থাৎ √3 এর মান 1 অপেক্ষা বড় কিন্তু 2 অপেক্ষা ছোট। অতএব √3 স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা কোনোটিই নয়, কোনোটিই নয়। অতএব √3 স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা কোনোটাই নয়। আমরা এই কথাটা লিখব। লেখার পর পরবর্তী যে ধাপ, আমাদের পরবর্তী ধাপে আমাদের হয়তো অনেকের মনে একটা প্রশ্ন, এটা স্বাভাবিক সংখ্যাও না পূর্ণ সংখ্যা না, তাহলে কি হবে? তাহলে √3 কোন ধরনের সংখ্যা হতে পারে? √3 তাহলে কোন ধরনের সংখ্যা হতে পারে এটা আমরা খুঁজে বের করতে হবে। যেহেতু প্রমাণ করতে হবে √3 একটি অমূলদ সংখ্যা, তাহলে আমাদের প্রথম কাজ করলাম যেটা 3-এর থেকে একটা বড় পূর্ণমান নিতে হবে, 3 থেকে ছোট একটা বড় পূর্ণমান, তারপর সেটাকে আমরা বর্গমূল করলাম। বর্গমূল করার পর যেটা পাইলাম ম্যাথমেটিক্যালি টার্ম, সেটা √3 স্বাভাবিক সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা নয়। তাহলে √3 কী হতে পারে, কোন ধরনের সংখ্যা হতে পারে, এটা আমরা প্রত্যেকে চিন্তা করতে হবে। এখন চিন্তা করার জন্য আমি এখন ধরে নিতে পারি √3 একটা মূলদ সংখ্যা। যেহেতু অমূলদ প্রমাণ করতে হবে, তাহলে আমি যদি ধরে নেই এটা একটা মূলদ সংখ্যা, কারণ কেন মূলদ সংখ্যা ধরে নিতে হবে, আমার যদি এটা মূলদ না হয় তাহলে সেটা অমূলদ বলতে পারবো। আমরা মূলদ দিয়ে প্রমাণ করার চেষ্টা করব, যদি সেটা মূলদ না হয় তাহলে আমি বলতে পারবো সর্বশেষে এটা একটি অমূলদ সংখ্যা। তাহলে এখন আমি স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা কোনোটাই হতে পারে না, তাহলে আমি এটা ধরে নিলাম √3 একটি মূলদ সংখ্যা। ধরি √3 একটি মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা হতে হলে আমাদের √3 একটি মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা কিভাবে হবে, মূলদ সংখ্যা কীভাবে লেখা যায় এটা আমরা চিন্তা করতে হবে। তাহলে মূলদ সংখ্যার সংজ্ঞাটা আমরা আগে একটু মনে রাখতে হবে। মূলদ সংখ্যাকে হচ্ছে যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় সেটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা।
যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। তাহলে পি বাই কিউ আকার হতে হবে, তাহলে মূলদ সংখ্যার শর্ত, কিন্তু অবশ্যই কিউ নট ইকুয়াল 0। তাহলে √3 মূলদ সংখ্যা হয়, তবে √3কে কীভাবে লেখা যাবে? তাহলে আমরা যদি লিখতে পারি, লিখি, কীভাবে লিখব? তাহলে এর উত্তরটা √3কে আমরা এরকম করে লিখতে পারবো, √3 যদি √3 মূলদ সংখ্যা হয় তবে √3 সমান সমান পি বাই কিউ আকারের একটি সংখ্যা হবে, যেখানে পি ও কিউ স্বাভাবিক সংখ্যা, পরস্পর সহমৌলিক সংখ্যা। যেখানে পি ও কিউ স্বাভাবিক সংখ্যা, পরস্পর সহমৌলিক সংখ্যা এবং কিউ এর মানটা অবশ্যই 1-এর বড় হতে হবে। কিউ এর মানটা অবশ্যই 1-এর বড় হতে হবে। তাহলে এখন আমাদের কাজ, আমি প্রাপ্ত যে √3 সমান সমান পি বাই কিউ সমীকরণটিকে বর্গ করে উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করি। উভয় পক্ষে আমরা কিউ দ্বারা গুণ করি। তাহলে যেহেতু আমরা মূলদ সংখ্যা ধরে নিলাম, এই টোটাল মানটাকে, এই টোটাল সম্পূর্ণ মানটাকে আমরা যেহেতু ধরে নিলাম √3 সমান সমান পি বাই কিউ, তাহলে এই টোটাল যে সমীকরণটা আমরা পেলাম, এটাকে উভয় পক্ষে আমরা কিউ দ্বারা যদি গুণ করি তাহলে কি পাবো? আমরা এইভাবে লিখবো, এর উত্তরটা হবে √3 সমান সমান পি বাই কিউ। এখন এই রুট টার্মটাকে আমি সরাইতে হলে, উভয় পক্ষে বর্গ করতে হবে। তাহলে √3² সমান সমান পি বাই কিউ হোল স্কোয়ার, এটাকে আমি বর্গ করলাম। এখন স্কোয়ার আর রুট কাটাকাটি যায়, বর্জন করি, বা 3 সমান সমান পি² বাই কিউ স্কোয়ার। এখন আমার কাজ হচ্ছে এই নিচের কিউ স্কোয়ার, যেহেতু কিউ স্কোয়ার আছে এখানে আমি একটা কিউ বর্জন করতে পারবো কিভাবে? উভয় পক্ষে একটা কিউ গুণ করে। তাহলে আমি উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করলাম, তাহলে 3q সমান সমান পি² বাই কিউ স্কোয়ার ইন্টু কিউ। তাহলে ওই কিউ স্কোয়ার, ওই কিউ এবং কিউ স্কোয়ার মধ্যে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের অবশিষ্ট থাকবে পি² বাই কিউ। তাহলে আমরা খুব সহজেই কাটাকাটিটা খুব সহজেই করতে পারবো যদি আমাদের প্রথম থিমটা, এখন আমি আবার প্রথম কনসেপ্টটা বলতেছি প্রথম দিক থেকে, প্রত্যেকটা ধাপ যখন আসতেছে। প্রথম ধাপ ছিল আমি √3 একটা অমূলদ সংখ্যা প্রমাণ করতে হলে আমার প্রথম ধাপ ছিল আমি 3 থেকে একটা বড় পূর্ণমান সংখ্যা নিতে হবে, আবার একইভাবে 3 থেকে ছোট একটা নিতে হবে, তার সেই মানটাকে আমি বর্গমূল করতে হবে। সেটাকে আমি বলতে হবে যে ওইটা থেকে বড়, এটা থেকে ছোট। এটা বলার পর পরবর্তীতে আমি বলতে পারি এটা স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা কোনোটিই নয়। তাহলে আমি এখন ধরে নিব যে এটা একটি অমূলদ সংখ্যা। দ্বিতীয় নম্বর ধাপে এটা একটি অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা হতে এটা একটি মূলদ সংখ্যা, আমার ধরে নিতে হবে একটি মূলদ সংখ্যা। কারণ মূলদ সংখ্যা এই কারণেই ধরে নিতে হবে, কারণ আমার যখন মূলদ প্রমাণ হবে না তখনই আমার সেটা অমূলদ হয়ে যাবে। তাহলে আমি মূলদ সংখ্যা আমি ধরে নিব, ধরে নেওয়ার পর মূলদ সংখ্যার শর্ত হচ্ছে পি বাই কিউ। তাহলে √3 সমান সমান পি বাই কিউ। এখন এই টোটাল রুটটাকে সরানোর জন্য আমি জাস্ট বর্গ করতে হবে, তারপরে উভয় পক্ষে আমার কিউ দ্বারা গুণ করতে হবে। এই প্রসেসটুক আমাদের এই পর্যন্ত আসা। তার পরবর্তী কাজ কি? পরবর্তীতে আমরা বলতে পারি, এখন আমাদের প্রত্যেকেরই মনে প্রশ্ন, অনেকের মনে প্রশ্ন এরকম যে 3q এবং পি² বাই কিউ কি সমান হতে পারে? কারণ যেহেতু দুইটা আমরা ক্যালকুলেশন করে সমান এখন দেখলাম, এটা আমাদের অনেকের মনে হয়তো এটা প্রশ্ন আসতে পারে যে 3q এবং পি² বাই কিউ কি সমান হতে পারে? তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর হবে, দেখা যাচ্ছে যে 3q একটি পূর্ণ সংখ্যা এবং পি² বাই কিউ একটি ভগ্নাংশ, কারণ পি² এবং কিউ এর মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই। এর ব্যাখ্যাটা 3q সমান সমান পি² বাই কিউ, এটা কি সমান হতে পারে? এর উত্তরটা হবে 3q একটি পূর্ণ সংখ্যা, কারণ এখানে যেই টার্মটা দ্বারা গুণ করে না কেন এটা একটা পূর্ণ সংখ্যা আসবে। যেমন পি² বাই কিউ, এটাকে পি এর একটা ভ্যালু ধরি, কিউ এর একটা ভ্যালু ধরি, এটাকে আমরা দেখতেছি এটা একটা ভগ্নাংশ আকারই হবে, কারণ এর কোনো সাধারণ উৎপাদক নেই। তাহলে আমি অতএব 3q একটি পূর্ণ সংখ্যা এবং পি² বাই কিউ একটি ভগ্নাংশ পরস্পর সমান হতে পারে না, অর্থাৎ 3q নট ইকুয়াল পি² বাই কিউ। তার আমরা খুব সহজেই বলতে পারি এটা 3qটা পূর্ণ সংখ্যা, কারণ কিউয়ের একটা ভ্যালু ধরো, এটা একটা পূর্ণ মান আসবে। যেমন 1 ধরো, 3 × 1 কিউয়ের মান, তাহলে 3 ওকে 3 একটা পূর্ণ মান আসতেছে। একইভাবে পি² বাই কিউ, পি এর একটা ভ্যালু ধরো, পি এর একটা ভ্যালু 2,
কিউ এর একটা ভ্যালু 3, যদি আমরা ধরি 2 স্কোয়ার মানে 4/3, মানে একটা আমাদের ভগ্নাংশের একটা মান আসতেছে, তাহলে এটা একটা হবে আমাদের পূর্ণ সংখ্যা, একটা ভগ্নাংশ, পরস্পর সমান হতে পারে না, অর্থাৎ 3q নট ইকুয়াল p²/q। তাহলে এবার বলো তো √3 মূলদ সংখ্যা হতে পারে কি? এবার কি আমরা বলতে পারি, তোমাদের হয়তো মনের অনেকেরই প্রশ্ন যে তাহলে কি এবার আমরা বলতে পারি √3 মূলদ সংখ্যা হতে পারে কি? এটা আমরা বলতে পারি। তাহলে এর উত্তরটা কী হবে? তাহলে এর উত্তর হবে, সুতরাং বলা যায় যে √3 মূলদ সংখ্যা নয়, কারণ যেহেতু সমান হতে পারে না, এটা যেহেতু পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা কখনই সমান হতে পারে না, তাহলে এটা অবশ্যই মূলদ সংখ্যা নয়। অতএব √3 একটি অমূলদ সংখ্যা। আমি সর্বশেষে বলবো যে অতএব √3 একটি অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা প্রমাণ করার ক্ষেত্রে আমার 4টা ধাপ। প্রথম ধাপে ছিল √3 যেহেতু √3 অমূলদ সংখ্যা প্রমাণ করতে হবে, তাহলে 3-এর থেকে একটা ছোট পূর্ণমান নিতে হবে, বড় একটা পূর্ণমান নিতে হবে, এটা প্রথম ধাপ। এটা নেওয়ার পর তারপরে দ্বিতীয় ধাপ আছে, এটাকে আমি বর্গমূল করব, বর্গমূল করার পর বলতে হবে যে এটা এটার থেকে বড়, এটা থেকে ছোট, আর এটা অবশ্যই স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা নয়। তখন আমি ধরে নিতে হবে 3 নম্বর ধাপে ধরে নিতে হবে এটি একটি মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা হতে হলে যেটা পাবো সেটা সমান p/q, সেই টোটাল টার্মটাকে কিউ দ্বারা গুণ করব। এটা হচ্ছে আমার 3 নম্বর ধাপে কমপ্লিট। 4 নম্বর ধাপে এসে যেই ইকুয়েশনটা পাবো আমরা সর্বশেষে 3q = p²/q, এটা আমরা বলবো যে 3q পূর্ণ সংখ্যা, p²/q পূর্ণ সংখ্যা নয়, বা এটা একটা ভগ্নাংশ সংখ্যা। তখন আমরা বলবো যে দুইটা কখনোই সমান হতে পারে না। তাহলে আমরা যেহেতু সমান হতে পারে না, তাহলে এটা 4 নম্বর ধাপ আমাদের সর্বশেষে বলবো যে এটা মূলদ সংখ্যা নয়, তাহলে অতএব এটি একটি অমূলদ সংখ্যা। √3 একটি অমূলদ সংখ্যা। এর উত্তরে দেখা গেল √3 স্বাভাবিক সংখ্যাও নয়, পূর্ণ সংখ্যাও নয়, মূলদ সংখ্যা নয়, অতএব √3 একটি কী সংখ্যা হবে? অমূলদ সংখ্যা। এবার আমরা টোটাল সম্পূর্ণ বিষয়টাকে একত্রে দেখি। এসো এবার আমরা বিষয়টা মিলিয়ে দেখি যে টোটাল যেই √3 একটি অমূলদ সংখ্যা প্রমাণ, এটা কিভাবে আমরা করলাম। টোটালটা যদি একটু হিসাব করি, টোটাল হিসাবটাকে যদি একটু লক্ষ্য করো, √3 একটি অমূলদ সংখ্যা। তাহলে আমাদের প্রথমে কাজ সমাধান, আমরা এমন একটা সংখ্যা খুঁজবো যেটা তিনের থেকে ছোট এবং 3-এর থেকে বড় পূর্ণবর্গ। তাহলে আমরা বললাম, প্রথমে আমরা দেখাইলাম, আমরা জানি 1 3-এর থেকে ছোট, 4 3-এর থেকে কি বড়। তাহলে টোটালটাকে আমি বর্গমূল করলাম, বর্গমূল করার পর আমি পেলাম 1 আর √3-এর মধ্যে আমি বলবো যে √3 একের থেকে বড়, আবার √3 2-এর থেকে কি ছোট। তাহলে এই কথাটা আমরা বলবো, অর্থাৎ √3 এর মান 1 অপেক্ষা বড় কিন্তু 2 অপেক্ষা ছোট। অতএব √2 স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা কোনোটিই নয়। আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে বলবো যে অতএব √3 স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা কোনোটিই নয়। তাহলে যেহেতু কোনোটিই নয়, তাহলে আমি ধরি √3 মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। অতএব মূলদ সংখ্যা হওয়ার শর্ত হচ্ছে যেই সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় সেটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। তাহলে √3 = p/q আকারে একটি সংখ্যা লেখা যায়, যেখানে যখন p ও q স্বাভাবিক সংখ্যা, পরস্পর সহমৌলিক এবং q এর মানটা অবশ্যই 1-এর বড় হতে হবে। তাহলে এখন আমি লিখব যে এখন √3 = p/q। তাহলে এখন এই রুটটাকে আমার বর্জন করতে হবে, উভয় পক্ষে আমার বর্গ করতে হবে, বর্গ যদি আমি করি তাহলে স্কোয়ার আর রুট আমরা বর্জন করলে থাকবে 3 = p²/q। এখন আমাদের এই ধাপে আমাদের মনে রাখতে হবে একটা কিউ দ্বারা গুণ করতে হবে, তাহলে উভয় পক্ষে। তাহলে 3q = p²/q, কারণ নিচে যে q² ছিল উপরে একটা কিউ দ্বারা গুণ করার কারণে q² থেকে একটা কিউ চলে গেছে, বর্জন হয়ে গেছে, এটা আমরা পেলাম। এখন আমরা বলবো যে স্পষ্টত
দেখা যাচ্ছে যে 3q একটি পূর্ণ সংখ্যা। স্পষ্টত দেখা যাচ্ছে যে 3q একটি পূর্ণ সংখ্যা এবং পি স্কয়ার বাই কিউ একটি ভগ্নাংশ, কারণ পি স্কয়ার এবং কিউ এর সাধারণ কোনো উৎপাদক নেই। 3qটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা আর পি স্কয়ার বাই কিউ এটা একটা ভগ্নাংশ, কারণ পি স্কয়ার এবং কিউ এর সাধারণ কোনো উৎপাদক নেই। তাহলে আমরা বলবো যে অতএব 3q একটি পূর্ণ সংখ্যা এবং পি স্কয়ার বাই কিউ একটি ভগ্নাংশ সংখ্যা যা পরস্পর সমান হতে পারে না। তাহলে এটাকে যদি আমরা যদি দেখাই যে অর্থাৎ 3q নট ইকুয়াল পি স্কয়ার বাই কিউ, সুতরাং বলা যায় যে √3 একটি মূলদ সংখ্যা নয়। তাহলে আমরা প্রথম শর্তে প্রথম ধাপে যেটা কাজ করলাম সমীকরণ 1 দিয়ে, সেটা স্বাভাবিক সংখ্যাও নয় পূর্ণ সংখ্যাও নয়। সমীকরণ 1 দিয়ে লিখলাম, যে এখন সমীকরণ 2 দিয়ে লিখলাম যে √3 একটি মূলদ সংখ্যাও নয়। তাহলে যেহেতু স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা কোনোটাই নয়, তাহলে 1 ও 2 থেকে আমরা বলতে পারি যে √3 স্বাভাবিক সংখ্যাও নয়, পূর্ণ সংখ্যাও নয়, মূলদ সংখ্যাও নয়। তাহলে অতএব যেহেতু তিনটার কোনোটাই নয়, তাহলে অতএব আমি বলতে পারি √3 একটি অমূলদ সংখ্যা, প্রমাণিত। তাহলে খুব সহজেই কিন্তু তুমি প্রমাণ করতে পারবা যদি তুমি একটু জাস্ট ধাপগুলা মনে রাখো যে কোন ধাপ থেকে কি হবে। উদাহরণ 1, √3 এবং 4 দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। দুইটা সংখ্যাকে অমূলদ সংখ্যা নির্ণয় করতে বলছে। এর আগে আমরা শিখলাম প্রমাণ, এখন আমরা শিখব নির্ণয়, কিভাবে দুইটা সংখ্যাকে অমূলদ নির্ণয় করে। আমার √3, এখন √3কে যদি আমরা ভাঙাইলে পাবো 1.73205008 আর 4ই থাকবে। এখন এমন একটা সংখ্যা, এমন দুইটা সংখ্যা নিতে হবে যেটা অবশ্যই √3 এবং 4 এর মধ্যে, যেটা অবশ্যই √3 এবং 4 এর মধ্যে। তা আমি মনে করি হয়তো তুমি তোমার মতো করেই সংখ্যা নিতে পারবা যেটা অবশ্যই √3 এবং 4 এর মধ্যে হয়। তাহলে এ সমান সমান আমরা যেটা করলাম, এ সমান সমান √3 যোগ 4 ভাগ 2, এই দুইটা যোগ করার পর আমরা পাবো 2.866 এবং বি সমান সমান √3 + 4 + 4 ভাগ 3, এটা সমান সমান পাবো আমরা 3.244। এখন আমি চাইলে এভাবেও মান ধরতে পারবো, আমি চাইলে আমার ইচ্ছা খুশি মতো মান ধরতে পারবো। যেমন √3 এর মান হচ্ছে 1.73 আর আরেকটা সংখ্যা হচ্ছে 4। তাহলে 1.73 এবং 4 এর মধ্যে এমন দুইটা সংখ্যা নিতে হবে যেই দুইটা সংখ্যা অবশ্যই আমাদের মূলদ আমরা বলতে পারি। তাহলে 2.866 একটা নিলাম, 3.244। আমরা যদি এটা চাইলে এরকমও নিতে পারতাম 2.88888 ... আমরা আমাদের মতো করে দিতে পারতাম। আরেকটা সংখ্যা যদি এরকম নিতাম 3.12121212 ... তুমি তোমার ইচ্ছা খুশি মতো তুমি নিতে পারবা। এটা মনে রাখতে হবে যে তুমি তোমার ইচ্ছা খুশি মতো নিতে হবে, যে এরকম একটু এলোমেলো করে। যেমন এখানে যেহেতু অমূলদ বলছে, তাহলে এই যে 2.898888 এরকম ... দিয়ে আবার একইভাবে বি সমান সমান 3.123121212 এরকম করে দিয়ে ... তাহলে এখন আমি বলবো যে স্পষ্টত এ ও বি উভয়ই বাস্তব সংখ্যা। আমি বলতে পারি এ এবং বি দুইটাই বাস্তব সংখ্যা এবং উভয়ই √3 অপেক্ষা বড় এবং 4 অপেক্ষা ছোট। কারণ দুইটা সংখ্যার মধ্যে এমনভাবে নিতে হবে, যে দুইটা সংখ্যা এমনভাবে ধরতে হবে যে যেই দুইটা সংখ্যা আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে এমনভাবে দুইটা ধরতে হবে যাতে একটা সংখ্যা থেকে অবশ্যই ছোট হয় আর একটা সংখ্যা থেকে অবশ্যই বড় হয়। তাহলে এখন আমি স্পষ্টত এ ও বি উভয়ই বাস্তব সংখ্যা এবং উভয়ই √3 অপেক্ষা বড় এবং 4 অপেক্ষা ছোট। অর্থাৎ এখন আমি ম্যাথমেটিক্যাল ভাষায় দেখাবো, এ ভ্যালুটা হচ্ছে √3 অপেক্ষা বড় এবং 4 অপেক্ষা ছোট। একইভাবে বি ভ্যালুটা হচ্ছে √3 অপেক্ষা বড় কিন্তু 4 অপেক্ষা ছোট। তাহলে আবার এ ও বিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, এ এবং বিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। অতএব এ ও বি দুটি নির্ণয় অমূলদ সংখ্যা। অতএব এ ও বি দুটি নির্ণয় অমূলদ সংখ্যা। তাহলে আমি এমনভাবে দুইটা সংখ্যা ধরে নিব এ এবং বি যেটা পৌনঃপুনিক নয়, এটা মাথায় রাখতে হবে, যেটা পৌনঃপুনিক নয় এমন ধরনের সংখ্যা আমরা ধরলেই আমরা তাহলে খুব সহজে অমূলদ নির্ণয় করতে পারবো। আর যদি মূলদ বলে তাহলে এটা মনে রাখবা যে পৌনঃপুনিক ধরবা।
এমন এরকম এই টাইপের যদি কোনো অঙ্ক দিয়ে বলে যে দুইটি মূলদ সংখ্যা নির্ণয় করো, তাহলে আমি পৌনঃপুনিক ধরতে হবে। পৌনঃপুনিক মানে হচ্ছে যেমন 2.13131313 ডট 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 এরকম পৌনঃপুনিক। আর যদি পৌনঃপুনিক না, সেটা হচ্ছে কোনটা, যেমন 2.132 132 পর তুমি যা খুশি মনে করো তা দাও, সমস্যা নেই, সেটা পৌনঃপুনিক না। তাহলে আমি সর্বশেষে বলবো যে অতএব এ ও বি দুটি অমূলদ সংখ্যা। আমরা আরেকটা এক্সাম্পল যদি একটু লক্ষ্য করি, কোশ্চেন 1/√2 এবং √2 এর মধ্যে একটি মূলদ একটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। এর মধ্যে এমনভাবে ধরতে হবে এই 1/√2 এবং √2 এর মধ্যে একটা মূলদ একটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। আমি এতক্ষণ সময় দুইটা অমূলদ সংখ্যা নির্ণয় করলাম, এখন আমি একটা মূলদ একটা অমূলদ নির্ণয় করতে হবে। তাহলে আমি এখন প্রথমে ধরে নিব অ্যান্সারের ক্ষেত্রে, এখন √2 1/√2টাকে ভাঙাবো। 1/√2 এর মান হচ্ছে 0.7071 ডট ডট ডট। 1/√2কে যদি আমরা ভাঙাই, এটার মান পাবো 0.707107 ডট ডট ডট। এবং √2টাকে যদি আমরা ভাঙাই, √2কে ভাঙাইলে আমরা পাবো 1.4142135 ডট ডট ডট, 1.4142135 ডট ডট ডট। তাহলে এখন আমি এটা মনে রাখতে হবে, যেহেতু একটা মূলদ বলছে একটা অমূলদ বলছে, তাহলে আমি মনে করি এ সমান সমান এমন একটা সংখ্যা ধরতে হবে যেটা মূলদ, আবার এমন একটা সংখ্যা ধরতে হবে যেটা অমূলদ। তাহলে আমি একটা মূলদ সংখ্যা ধরবো, একটা অমূলদ ধরবো। তাহলে প্রথম এ সমান আমি মূলদ ধরলাম 1.2। 1.2কে আমি এরকম করে লিখতে পারি 1.2, তাহলে 12/10 সমান 6/5। 1.2 এটা একটা মূলদ সংখ্যা। আবার বি সমান এখন এমন একটা মান ধরবো যেটা অমূলদ, তাহলে 1.0200230002। তাহলে এটাকে আমি এরকম করে বলবো যে 1.000200002 ডট ডট ডট। দশমিকের পর কোনো সংখ্যা একত্রে বলা যাবে না, বলতে গেলে অবশ্যই আলাদা আলাদা করে বলা লাগবে। যেমন 0, তারপর 2, তারপরে 0 0 2, তারপরে 0 0 0 2, এইভাবে বলতে হবে। যেমন আমি প্রথমেই কিন্তু কিছুক্ষণ আগে বলার সময় প্রথমে কিন্তু একসাথে বলা হয়েছে, কারণ একসাথে বলাটা মানে ভুল, এটা মনে রাখতে হবে। আলাদা আলাদা করে দশমিকের পর অবশ্যই বলতে হবে। তাহলে এ এবং বি এমন দুইটা ভ্যালু ধরতে হবে, এর মধ্যে একটা মূলদ একটা অমূলদ। তাহলে যেহেতু আমার একটা মূলদ একটা অমূলদ নির্ণয় করতে হবে, এখন আমি বলবো স্পষ্টত এ ও বি দুইটা বাস্তব সংখ্যা, কারণ স্পষ্টত এ ও বি দুটি বাস্তব সংখ্যা। উভয়ই 1/√2 অপেক্ষা বড় আর √2 অপেক্ষা কি ছোট। এই দুইটা সংখ্যা 1/√2 অপেক্ষা বড় এবং √2 অপেক্ষা ছোট। তাহলে আমি এই দুইটা সংখ্যা যে ধরে নিলাম, এমনভাবে ধরতে হবে 1/√2 এবং √2 এর মাঝামাঝি, 1/√2 এবং √2 এর মাঝামাঝি। তাহলে আমি এমনভাবে ধরবো, তাহলে ধরলেই তাহলে খুব সহজেই আমরা কিন্তু এমনভাবে একটা মূলদ মান নিব, আবার একটা অমূলদ মান নিব। যদি এরকম থাকে 3 এবং 4 এর মধ্যে একটা মূলদ একটা অমূলদ নিয়ে আমরা জাস্ট প্রমাণ ওইভাবে করতে হবে। এখন ইচ্ছা খুশি মতো ধরলে এমন হবে না, এটা মাথায় রাখতে হবে যে একটা অবশ্যই ছোট হতে হবে আর একটা বড় হইতে হবে। তাহলে ছোট হওয়া মানে একটা থেকে অবশ্যই ছোট আর একটা থেকে বড়। তাহলে আমরা বলবো স্পষ্টত এ ও বি দুটি বাস্তব সংখ্যা এবং উভয়ই 1/√2 অপেক্ষা বড় এবং √2 অপেক্ষা ছোট। তাহলে উভয়ই 1/√2 অপেক্ষা বড় এবং √2 অপেক্ষা ছোট। তাহলে অর্থাৎ তাহলে 1/√2 এর মান, এটা 1/√2 থেকে 6/5 বড়, কিন্তু √2 থেকে ছোট। আমরা ম্যাথমেটিক্যাল ভাষায় দেখাইলাম 1/√2 6/5 1/√2 অপেক্ষা বড়, কিন্তু √2 অপেক্ষা ছোট। একইভাবে 1.020020002 এটা 1/√2 অপেক্ষা বড়, কিন্তু √2 অপেক্ষা ছোট। তাহলে আমি এখন বলবো যে একে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, তাহলে এ একটি মূলদ সংখ্যা। একে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, এ একটি মূলদ সংখ্যা, কারণ এর যে ভ্যালুটা ধরা হয়েছে এই ভ্যালুটা হচ্ছে আমাদের মূলদ, আর বি এর যে ভ্যালুটা ধরা হয়েছে এই ভ্যালুটা হচ্ছে আমাদের অমূলদ। কারণ
তুমি ভ্যালু এমনভাবে ধরে নিতে হবে যেটা মূলদ একটা অমূলদ। যদি এখানে দুইটা প্রশ্নেই অমূলদ থাকতো তাহলে অবশ্যই দুইটাই অমূলদ ধরা লাগতো, আর যদি দুইটাই মূলদ থাকতো তাহলে দুইটা মানই এমনভাবে ধরা লাগতো দুইটাই যাতে মূলদ হয়। এটা তোমাদের মাথায় হয়তো মানে পুরোপুরি সেট করে রাখতে হবে, এমনভাবে ধরতে হবে, জাস্ট একটু চালাকি আর কিছু না। এখন এর যে ভ্যালুটা বললাম আমি, এটা অবশ্যই বলতে হবে এর মানটা আমি প্রথমে বলবো যে এর মানটা 1/√2 থেকে বড় কিন্তু √2 থেকে ছোট। তাহলে এখন একে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, একে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, তাহলে এ একটি মূলদ সংখ্যা, কারণ 6/5 এটা একটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, এটা অবশ্যই মূলদ সংখ্যা। তাহলে একইভাবে আমরা বলবো বি এর মান 1/√2 অপেক্ষা বড় কিন্তু √2 অপেক্ষা ছোট। তাহলে এখন আমি বলবো যে বিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। বি এর মানটা হচ্ছে 1.020020002 ... এটা হচ্ছে এটা ভগ্নাংশ আকারে কখনোই প্রকাশ করা যায় না, মানে p/q আকারে প্রকাশ করা যায় না। তাহলে সুতরাং বি একটি অমূলদ সংখ্যা, সুতরাং বি একটি অমূলদ সংখ্যা। সর্বশেষে আমি বলবো যে সুতরাং এ ও বি দুটি নির্ণয় সংখ্যা যার মধ্যে এটা হচ্ছে আমাদের মূলদ এবং বিটা হচ্ছে আমাদের অমূলদ। তো আজকের লেকচারে আমরা যে সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, একটি অমূলদ সংখ্যা কিভাবে প্রমাণ করে, আবার একইভাবে দুইটা সংখ্যাকে কিভাবে অমূলদ নির্ণয় করে, আবার একইভাবে দুইটা সংখ্যার মধ্যে একটি মূলদ একটি অমূলদ কিভাবে নির্ণয় করে, এই সম্পূর্ণ বিষয়গুলো আজকে লেকচারে দেখানো হয়েছে। এখন যদি একটু চেঞ্জ করে, প্রশ্নের মধ্যে যদি একটু চেঞ্জ করে যে দুইটা সংখ্যা কীভাবে মূলদ নির্ণয় করে, তাহলে মূলদের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে দুইটা সংখ্যা যেই দুইটা সংখ্যা দেওয়া থাকবে সেটার মধ্যে অবশ্যই মূলদ এমন দুইটা মান ধরে নিতে হবে যেটা অবশ্যই মূলদ, কিন্তু মাথায় রাখতে হবে অবশ্যই যে এর মধ্যে একটা মান অবশ্যই ছোট হতে হবে আর একটা থেকে অবশ্যই কী হতে হবে, বড় হইতে হবে। এইভাবে ধরতে হবে, একটু জাস্ট চালাকি করা লাগবে। এখন একটা প্রমাণটা সম্পূর্ণ ডিফারেন্ট, আর নির্ণয় করাগুলো সবগুলা একটু জাস্ট মাথা কাটানো। আর মূলদ সংখ্যা কোনগুলা অমূলদ সংখ্যা এটাও বুঝতে হবে। পৌনঃপুনিক কী বা পৌনঃপুনিক ধরনের সংখ্যাগুলো কী এগুলা তোমরা বুঝতে হবে। তো বাস্তব সংখ্যার যে দুইটা লেকচার, পূর্বের লেকচার 1 এবং লেকচার 2, আজকে তো লেকচার 3 চলতেছে। তো পূর্বের দুইটা লেকচার সম্পূর্ণ ভালোভাবে দেখেই লেকচার 3 যারা করতে হয়তো দেখবা তারাই হয়তো মূলদ অমূলদ খুব সহজেই নির্ণয় করতে পারবে। যেমন লেকচার 2তে পৌনঃপুনিক কী এটা কিন্তু ব্যাখ্যা করা হয়েছে, পৌনঃপুনিকটা কেমন হবে, পৌনঃপুনিক ধরনের সংখ্যাগুলো কি মূলদ সংখ্যা হবে না অমূলদ সংখ্যা হবে এটাও ব্যাখ্যা করা হয়েছে। তো এই বিষয়গুলো তোমরা একটু খুব মনোযোগ সহকারে দেখবা। আজকের লেকচারের আলোকে তোমাদের দলীয় একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে যে তোমাদের √7 একটি অমূলদ সংখ্যা কিভাবে প্রমাণ করে এটা তোমরা সকলেই করবা। অবশ্যই প্রশ্নটা যখন উত্তর করবা তোমাদের সময় থাকবে কিন্তু 10 মিনিট, 10 মিনিটের মধ্যে অবশ্যই প্রত্যেকে বাসায় কাজ করবা। আর যদি দলগতভাবে তোমরা সমাধান করতে পারো তাও ভালো। আজকের লেকচারের আলোকে মূল্যায়ন, আজকের লেকচারে আমরা কতটুকু শিখলাম, মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যা বলতে কী বুঝো। 2, মূলদ ও অমূলদ সংখ্যার 3টি করে উদাহরণ লেখো। যারা মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যার ডেফিনেশন তোমরা হয়তো প্রত্যেকেই জানো, প্রত্যেকে অ্যান্সার করতে পারবা। একইভাবে মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যার 3টা করে উদাহরণ প্রত্যেকেই লিখতে পারবা যদি আজকের লেকচারটা সম্পূর্ণ দেখে থাকো। আজকের লেকচারের আলোকে তোমাদের বাড়ির কাজ হলো একদিন শিক্ষক শ্রেণীতে পড়াতে গিয়ে শিক্ষার্থীদের বোর্ডে কতগুলো বাস্তব সংখ্যা লিখতে বলায় শিক্ষার্থীরা লিখল। একদিন শিক্ষক শ্রেণীতে পড়াতে গিয়ে শিক্ষার্থীদের বোর্ডে কতগুলো বাস্তব সংখ্যা লিখতে বলায় শিক্ষার্থীরা লিখল। 5, 0.12, 1/2, √2, √11, 0.21। ক, মূলদ সংখ্যাগুলো আলাদা করো। এর মধ্যে কোনগুলা মূলদ সংখ্যা সেটা আলাদা করো। এই কতে মূল্যায়ন তোমাদের বাড়ির কাজ, কতে কিভাবে তোমরা আলাদা করবা, মূলদ সংখ্যা কি সেটা আগে ভালো করে বুঝে তারপরে দেন আলাদা করতে হবে। তারপর হচ্ছে খ, দেখাও যে
পঞ্চম সংখ্যাটি একটি অমূলদ সংখ্যা, তাহলে পঞ্চম সংখ্যা কোনটা দাঁড়ায়? 5 1, তার 0.012, এটা 2 নম্বর, 1/2 এটা 3 নম্বর, √5 √2 এটা এটা 4 নম্বর, √11 এটা হচ্ছে 5 নম্বর। তাহলে √11 একটি অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করো। যারা √3 পারবা তারা √11 তোমাদের কাছে কোনো বিষয়ই হবে না। একইভাবে দ্বিতীয় এবং ষষ্ঠ সংখ্যার মধ্যে অবস্থিত দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। দ্বিতীয়তে আছে আমাদের 0.12 আর ষষ্ঠতে আছে 0.21। এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা এমনভাবে লিখতে হবে, দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে হবে। অমূলদ সংখ্যা হতে হলে কোন শর্তগুলো ফিল আপ করে, এটা যদি তোমাদের মাথায় থাকে তাহলে খুব সহজেই তোমরা লিখতে পারবা। এই আজকের মতো তোমাদের লেকচারের আলোকে বাড়ির কাজ হচ্ছে, এই বাড়ির যে বাড়ির কাজটা দেওয়া আছে এই বাড়ির কাজটা তোমরা সকলেই বাসায় একটু প্র্যাকটিস করবা। আজকের লেকচার আলোকে তোমাদের মনে কোনো কোশ্চেন বা কোনো কিছু আছে কি না, এটা হয়তো তোমরা আমাকে কমেন্ট বা মন্তব্য করে সকলেই জানাবা আজকের ভিডিও দেখে। তোমরা সকলে ভালো থেকো, নিরাপদ দূরত্ব থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আজকের মতো লেকচার এতটুকুই। ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। খোদা হাফেজ।